স্টারলিংকের সংযোগ ফি হতে পারে ব্যয়বহুল, মাসে গুনতে হবে 12 থেকে 17,000 টাকা। খরচ কমানোর পরামর্শ। গ্লোবালি তাদের প্রাইস অনেক হাই, সেইটা বাংলাদেশের জন্য প্রাইস মডেল হলে বাংলাদেশের জন্য এটা অ্যাফোর্ডেবল হবে না। চট্টগ্রামের বীরসরাই শিল্পাঞ্চলে দক্ষ শ্রমিকের অভাব, কারখানায় পানি সংকট, আমলাতান্ত্রিক জটিলতাও বড় চ্যালেঞ্জ। To make it easier for entrepreneurs to develop their business. In order to be investment friendly, you have to see also like whether it's really it's easier. যুক্তরাষ্ট্র চীন শুল্ক যুদ্ধে গভীর হচ্ছে বাণিজ্য সংঘাত। কঠোর অবস্থানে বেইজিং, ক্ষতিগ্রস্ত হবে ওয়াশিংটন, মত বিশ্লেষকদের। এবং ডিপিএলে ফিক্সিং গুঞ্জনে খেপলেন ক্রিকেটার ইমরুল কায়েস। জড়িতদের ক্রিকেট ছেড়ে অন্য পেশায় যাওয়ার আহ্বান। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে সঙ্গে আছি আমরা দুজন, আমি মশিউর আনিক এবং আমি শরীফ রওশন। দেশে আগামী কয়েক মাসের মধ্যেই স্টারলিংকের সংযোগ চালু হওয়ার কথা, কিন্তু এর সাবস্ক্রিপশন ফি কি নাগালের মধ্যেই থাকবে, নাকি বেশি মূল্যের স্টারলিংক সংযোগ বাজার হারাবে? বিশেষজ্ঞরা বলছেন ব্রডব্যান্ড ইন্টারনেটের সঙ্গে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে স্যাটেলাইট ভিত্তিক এই সংযোগকে। কত খরচ হবে স্টারলিংক সংযোগে, এই প্রশ্নের উত্তরই খুঁজেছেন সহকর্মী নাজমুস সাকিব। পৃথিবীর কক্ষপথ জুড়ে ছড়িয়ে আছে স্টারলিংকের ছোট ছোট স্যাটেলাইট। এসব স্যাটেলাইট থেকে বাসা বা প্রতিষ্ঠানে থাকা রিসিভারে আসবে ইন্টারনেট। সেখান থেকে রাউটার হয়ে দ্রুতগতির সংযোগ পাওয়া যাবে মোবাইল কম্পিউটার সহ নানা স্মার্ট ডিভাইসে। 100টি দেশে ব্যবসা করা বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুব ইলন মাস্কের স্টারলিংক পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশে। ব্যবহারকারীর অভিজ্ঞতা নিতে বিনিয়োগ সম্মেলনে দেয়া হয়েছে ফ্রি ট্রায়াল। অনুমতি মিলেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডারও। এবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসি থেকে অনুমোদনের কার্যক্রম চলছে, যা পেলেই গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা দিতে পারবে স্টারলিংক। এই স্যাটেলাইট ইন্টারনেট সেবায় খরচ কেমন? বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবার সম্ভাব্য দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও বিশ্বের বিভিন্ন দেশের খরচাপাতি ব্যয়বহুল। ওয়েবসাইটের তথ্য বলছে, স্টারলিংক সংযোগ নিতে হলে একটি কিট কিনতে হয়। এতে একটি রিসিভার বা অ্যান্টেনা, কিক স্ট্যান্ড, রাউটার, কেবল ও পাওয়ার সাপ্লাই থাকে, যার দাম 349 থেকে 599 মার্কিন ডলারের মধ্যে। বাংলাদেশে যা 60 থেকে 70 হাজার টাকা হতে পারে। আর প্রতি মাসে সম্ভাব্য সাবস্ক্রিপশন ফি হতে পারে 12 থেকে 17 হাজার টাকা। দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটানে স্টারলিংকের সেবা রয়েছে। সেখানে আবাসিকে খরচ 4200 ভুটানিজ গুলট্রাম, যা প্রায় 5800 টাকা। এছাড়াও শুরুতে সংযোগ নিতে খরচ পড়ে 33,000 ভুটানিজ গুলট্রাম বা 46,000 টাকা। বাংলাদেশের পাশাপাশি ভারতেও এর কার্যক্রম শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, স্টারলিংক ইন্টারনেটে প্রত্যন্ত ও বিরান অঞ্চলে সেবা সহজে মিলবে, কিন্তু খরচ বেশি হলে ব্যবহারকারীরা কতটা আগ্রহী হবে? আমরা জানি গ্লোবালি তাদের প্রাইস অনেক হাই, সেইটা বাংলাদেশের জন্য প্রাইস মডেল হলে বাংলাদেশের জন্য এটা অ্যাফোর্ডেবল হবে না। বাংলাদেশের জন্য ডিফারেন্ট প্রাইস মডেল হওয়া দরকার, এবং এক্সিস্টিং যারা সার্ভিস প্রোভাইডার তাদেরকেও এই কম্পিটিশনের মধ্যে রাখতে হবে, যাতে করে সবাই মিলে কাজটা করতে পারে। ব্রডব্যান্ড ইন্টারনেটের মতোই যদি কম খরচে স্টারলিংক ইন্টারনেট দেয়া যায়, তাতে জনপ্রিয়তা বাড়বে। ব্রডব্যান্ড যেখানে যেতে পারছে না, সেখানেও নির্বিঘ্ন সেবা পাবে ব্যবহারকারীরা। কোয়ালিটি ইন্টারনেট, দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেটের দাম এখন পার এমবিপিএস 200 থেকে 300 টাকার মধ্যে। স্টারলিংক যদি এই দামের মধ্যে অথবা এর থেকে হয়তো 15 থেকে 20% দাম বেশি দিয়ে হলেও যদি এই দামে স্টারলিংকের পরিষেবা দেওয়া যেতে পারে, তাহলে আমার মনে হয় এই ব্রডব্যান্ডের যে আমাদের যে পেনিট্রেশন, এটা আরও 15 থেকে 20% এটা কিন্তু বেড়ে যাবে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপক বলছেন, গ্রাউন্ড স্টেশন, মাঠ পর্যায়ে ডিস্ট্রিবিউশন প্যানেল, অভিজ্ঞ লোকবল ও স্যাটেলাইট পরিচালনা সহ তাদের কারিগরি সক্ষমতা আছে। সরকার চাইলে শিগগিরই বাণিজ্যিকভাবে স্টারলিংকের পরিষেবা দেওয়া সম্ভব। খরচ প্রসঙ্গে তিনি বলেন, উন্নত রাষ্ট্রের আদলে নয়, বরং তৃতীয় বিশ্বের বাজার হিসাবে ইন্টারনেট প্যাকেজ দিলে তা সাধারণ গ্রাহকের নাগালে আসবে। যে বাংলাদেশে অনেক প্রিমিয়াম কাস্টমার আছে যারা তারা হয়তো বা একটু বেশি কস্ট হইলেও ওনারা দেওয়ান্তে রিলায়েবল কানেক্টিভিটি, হ্যাঁ, যেখানে মনে করেন যেখানে ফাইবার কানেকশন নাই অথবা মোবাইল কানেকশন নাই, সেখানে ওনারা রিলায়েবল কানেক্টিভিটি চান, রাইট।
তো ওই সব কাস্টমারদের জন্য আই থিঙ্ক দিস উইল বি রিয়েলি গুড। আফ্রিকার কিছু দেশে $10 থেকে $30 মধ্যে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক। শুরুতে বাংলাদেশেও এমন কাছাকাছি মূল্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করার পক্ষে মত পরামর্শকদের। নাজমুস সাকিব, এখন, ঢাকা। 7 বছরে 11টি দেশি বিদেশি কারখানা চালু হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে দেশের সর্ববৃহৎ ইকোনমিক্যাল জোনে। এছাড়া বিনিয়োগ নিশ্চিত করেছে ইকোনমিক জোনে আরও প্রায় 155টি প্রতিষ্ঠান। শিল্পাঞ্চল ঘিরে এরই মধ্যে পাল্টেছে স্থানীয় মানুষের জীবনযাত্রা, হাট বাজারের চিত্র। সম্প্রতি এই ইকোনমিক জোনে ঘুরেছেন দেশি বিদেশি প্রায় 60 জন বিনিয়োগকারী। তারা বলছেন দক্ষ শ্রমিকের অভাব, পানি সংকট আর বিনিয়োগে আমলাতান্ত্রিক জটিলতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। হোসেন জিয়াদের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত, যেখানে ক্যামেরা ছিলেন সঞ্জয় মল্লিক। মিরসরাইয়ে সমুদ্র উপকূল ঘেরা নয়নাভিরাম পরিবেশে প্রায় 30,000 একর জুড়ে দেশের বৃহত্তম এই অর্থনৈতিক অঞ্চল। বিশাল বিশাল কারখানা, নির্মাণ কর্মযোগ্য শ্রমিকদের আনাগোনা আর ভবিষ্যতে সমৃদ্ধ অর্থনীতির হাতছানি। প্রশ্ন হচ্ছে 7 বছরে কতটুকু এগোলো এই অর্থনৈতিক অঞ্চল? কাঙ্ক্ষিত বিনিয়োগ, জ্বালানি, নিরাপত্তা, বিনিয়োগকারীদের সন্তুষ্টি কি পেয়েছে আশানুরূপ, নাকি হতাশার বেড়াচাল? বেজা কর্তৃপক্ষ বলছে এশিয়ান পেইন্টস, মেরিকো, নিপ্পন, ম্যাকডোনাল্ড সহ দেশি বিদেশি মোট 11টি কারখানা উৎপাদনে গিয়েছে। তৈরি হচ্ছে আরও 28টি কারখানা। এছাড়া বিনিয়োগ নিশ্চিত করেছে 155টি প্রতিষ্ঠান। আলোচনা চলছে প্রায় $19 বিলিয়ন বিনিয়োগ নিয়ে। সম্প্রতি এই ইকোনমিক জোন পরিদর্শন করেছেন 60 জন বিদেশি বিনিয়োগকারী, যা আগামীতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে। তবে কারখানা স্থাপনের পর সবচেয়ে বড় সমস্যা হিসাবে দেখা দিয়েছে পানি স্বল্পতা আর দক্ষ শ্রমিকের অভাব। বিদেশি বিনিয়োগকারীরা জোর দিচ্ছেন আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক স্থিতিশীলতা আর আর্থিক সুবিধা নিশ্চিতের উপর। Bangladesh has a lot of opportunities. I think that's what I want to say. But if whether that's investment friendly or not, that's yet to be seen. Because like in order to be investment friendly, you have to see also like whether it's really it's easier. Challenging country, but what I see and what you are doing, what I read in the newspapers, that you are doing your utmost best to make it easier for entrepreneurs to develop their business. আমরা যে ওয়ান স্টপ একটা সলিউশন হবে, যে আমাদের সকল ধরনের লাইসেন্সিং থেকে শুরু করে সকল ধরনের ব্যুরোক্রেটিক যে ব্যাপারগুলো আছে, মানে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি যে ব্যাপারগুলো আছে, সেগুলোর ব্যাপারে সর্বাত্মক আমরা একটা সাপোর্ট চাই গভর্নমেন্টের কাছ থেকে। বর্তমানে স্বল্প মেয়াদে 2 বছরের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বেজা, যেখানে 1500 একর জুড়ে কারখানা স্থাপন ও উৎপাদন নিশ্চিত করতে চায় সরকার। এখানে বিনিয়োগকারীদের এক একজনকে 5 একর থেকে শুরু করে 500 একর পর্যন্ত জায়গা দেয়া সম্ভব হচ্ছে। মিরসরাইয়ের সমুদ্র উপকূলে পড়ে থাকা বিস্তীর্ণ এই ধুধু চরাঞ্চল এখন মানুষের কর্মযজ্ঞে মুখর। যেদিকেই চোখ যায় বিশাল বিশাল কারখানা আর উন্নয়ন কাজ দৃশ্যমান। এরই মধ্যে দেশি বিদেশি 155 জন বিনিয়োগকারী এখানে বিনিয়োগ নিশ্চিত করেছেন। বেজা কর্তৃপক্ষ বলছে এটি চালু হলে এই অঞ্চলে 1.5 লাখ মানুষের কর্মসংস্থান হবে, যা পাল্টে দিবে অর্থনীতি আর জীবনযাত্রার চিত্র। এরই মধ্যে এখানকার জমির দাম, ব্যবসার ধরন আর বাজারঘাটে এসেছে ব্যাপক পরিবর্তন। দেশ দেশান্তর থেকে বা বিশ্বের অনেক জায়গা থেকেও আমাদের এখানে মিরসরাইতে ঘুরতে আসতেছে মানুষ, এই যে ব্যবসা বাণিজ্যের জন্য আসতেছে, এটা আমাদের জন্য অনেক সাফল্যের। যারা বেকার ছিল, আগে কর্মসংস্থান পায় নাই, শহর অঞ্চলে চাকরির জন্য খোঁজাখুঁজি করছে, ওদের একটা এখন অবস্থান হয়েছে, এখানে চাকরি বাকরি করতে পারতেছে। পর্যায়ক্রমে আগামীতে এখানে প্রায় 2 লক্ষ লোকের কর্মসংস্থানের পথ সুযোগ সৃষ্টি হবে, যেটা এই সরকার খুব গুরুত্ব দিয়ে করছে। শুধু তাই নয়, এর পরবর্তীতে 2 বছর কি কাজ করা হবে সেটা নিয়ে অলরেডি ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। বিশেষ করে আমরা জোন 7 যেটা আমরা এবং জোন একটা ইপিপিপি যেটা জোন হবে ইন্টারন্যাশনাল লেভেলে, সেখানেও আমরা ডিপিপি প্রণয়নের কাজ বেজা থেকে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পানি সংকট ও দক্ষ শ্রমিকের অভাবের কথা স্বীকার করে বেজা বলছে এরই মধ্যে দৈনিক 600 মিলিয়ন লিটার পানি সংগ্রহ প্রকল্পের কাজ চলছে। ইকোনমিক জোনকে ঘিরে মিরসরাই, সীতাকুণ্ড ও সোনাগাজী এই 3 উপজেলায় 3টি পরিকল্পিত টাউনশিপ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। চলছে মাস্টার প্ল্যান তৈরির কাজ। এতে শ্রমিক সংকট দূর হবে বলে আশা তাদের। এখানে যে পরিমাণ শ্রমিক লাগবে, আমরা যেটা ধারণা করছি যে 15 লক্ষ শ্রমিক লাগবে, এই শ্রমিক এই জায়গা আমরা একবারে ফিড আপ করতে পারবো না। অবশ্যই বাইরে থেকে কিছু ইনফ্লাক্স হবে এখানে, এবং বেশ ভালোই ইনফ্লাক্স হবে। সেগুলোর প্রস্তুতি চলছে।
আপনারা জানেন যে 3টা টাউনশিপ তৈরি হচ্ছে, একটা মিরেশরাই, একটা সীতাকুণ্ড, একটা সোনাগাজী। এই 3টি টাউনশিপ তৈরি হবে। গভর্নমেন্ট অলরেডি তার মাস্টার প্ল্যান তৈরি করেছে। প্রায় 30,000 একরের ইকোনমিক জোনের মধ্যে 7 বছরে 17,500 একর ভূমি শিল্পাঞ্চলের জন্য প্রস্তুত করতে পেরেছে বেজা। সব কারখানা চালু হলে প্রায় 15 লাখ লোকের কর্মসংস্থান হবে এই শিল্পাঞ্চলে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। অনেকটা শখের বশেই ডিজিটাল মার্কেটিংয়ে যুক্ত হচ্ছেন তরুণীরা। দেশি বিদেশি গ্রাহকের সেবা পৌঁছে দিতে কাজ করছে দিনরাত। কুমিল্লায় সাধারণ শিক্ষায় পড়াশোনা করেও $1,000 মিলিয়ন এই বাজারে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে উঠছেন তারা। এ খাতে দক্ষ কর্মী বাড়ালেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডিজিটাল মার্কেটিং। আরও জানাচ্ছেন খালেদ সাইফুল্লাহ, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। পড়াশোনার পাশাপাশি উপার্জনের জন্য ডিজিটাল মার্কেটিংয়ে যুক্ত হচ্ছে শিক্ষার্থীরা। দ্রুত বর্ধনশীল এ খাত থেকে কুমিল্লার তরুণরা বছরে আয় করছে প্রায় $30 মিলিয়ন। এ খাতে যুক্ত হয়েছে প্রায় 5,000 কর্মী। কঠোর পরিশ্রম, ধৈর্য আর চ্যালেঞ্জ নেয়ার সক্ষমতা তরুণদের এ পথে এনে দিচ্ছে সফলতা। কাজের সুযোগ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং ও ইমেল মার্কেটিংয়ে। একটা ট্রেনিং সেন্টার হয়তো আপনাকে ডিজাইনের টুলগুলো শিখিয়ে দিবে, বা ডিজাইনের যে আপনার যে ক্রিয়েটিভিটি, আপনার যে ইংলিশ কমিউনিকেশন, এটা তো আর কোনো ট্রেনিং সেন্টার আপনাকে শেখানো সম্ভব না। এটা আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে করতে ট্রাই করলে হবে আশা করি। আমরা যদি এটাকে গ্লোবালি আরও বেশি প্রমোট করতে পারতাম, আমরা হয়তো বা একটা মেজর একটা পরিমাণ হচ্ছে হয়তো বা আমরা এখান থেকে আমাদের হ্যান্ডিক্রাফট যে ইন্ডাস্ট্রি আছে ওই কুটির শিল্প থেকে আমরা তুলে আনতে পারতাম। গতানুগতিক যা শিখিয়ে ছেড়ে দেওয়া, এরকম না করে যদি একদম প্রফেশনালি ট্রেনিং দিয়ে মার্কেট প্লেসে যদি ওদেরকে নিয়ে আসতে পারে, তাহলে আমাদের দেশ ভালো করবে। বিটিআরসির তথ্যানুযায়ী দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13,28 লাখ। দ্রুত বিকাশমান এই শিল্প বছরে 20% করে বৃদ্ধি পাচ্ছে। এর মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন প্রান্তিক পর্যায়ের নারীরাও। সেশন ওয়াইজ ট্রেনিং দিল, দেন হচ্ছে একটা বাজেট ওনাদেরকে যদি দিয়ে দেয়, সিস্টেম করা যেত, তাহলে মেয়েরাও একটা ইয়া পেত যে না এটা সরকার অনুমোদিত, এটা ট্রাস্টেবল, ইভেন তার ফ্যামিলিও তখন তাকে অ্যালো করবে। যারা পড়ালেখা কমপ্লিট করছে, বাসা বা ফ্যামিলির জন্য জব করতে পারে না, অনলাইনে বিশেষ করে আপনার এফ-কমার্স যেটা, এটা আমাদের বোনদের জন্য একটা অফুরন্ত সম্ভাবনা হতে পারে। 2025 সালের মধ্যে বাংলাদেশের ই কমার্স খাতের বাজার $3 বিলিয়ন পৌঁছাবে। প্রযুক্তি খাতে বৈদেশিক মুদ্রা আহরণের সম্ভাবনা কাজে লাগাতে ডাটা সায়েন্স নির্ভর প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান বিশ্লেষকদের। একই সঙ্গে পরামর্শ দেন তরুণদের আগ্রহী করতে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও তদারকি বাড়ানোর। গার্মেন্টসের মতো ডিজিটাল মার্কেটিংয়ের যে সেক্টরটা, তো এই দিক দিয়ে যদি আমরা একটা ইনস্টিটিউট করতে পারি এবং সেই ইনস্টিটিউটে আমরা টেকনোলজিক্যাল যদি সাউন্ড ভালো ভালো শিক্ষক নিয়োগ দিয়ে আমরা ওখানে যদি স্টুডেন্টদেরকে পড়াশোনা করাই, অ্যাজ ওয়েল অ্যাজ ট্রেনিং, কিছু অ্যাপ্লিকেশন প্রোগ্রামসের মাধ্যমে কিছু ট্রেনিং সিস্টেম যদি চালু করতে পারি, আমাদের বাংলাদেশে দক্ষ জনশক্তি গড়ে উঠবে। যদি এনে কষ্ট করেন, যদি প্যাশন থাকে, যদি ডিসিপ্লিনে মধ্যে থাকেন, তাহলে আপনার অ্যাকচুয়ালি বেকার থাকতে হবে না। আপনি নর্মাল জব অফলাইনে যে পরিমাণ ইনকাম করবেন, এই সেক্টরে এর থেকে কয়েক গুণ ইনকাম করা সম্ভব। প্রাতিষ্ঠানিকভাবে একাডেমিক স্কিল বাড়ানো গেলে দেশের সবচেয়ে বড় শিল্প খাত হিসেবে পরিণত হবে ডিজিটাল মার্কেটিং, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। বর্তমানে আম গাছের দিকে তাকালেই দেখতে পাচ্ছেন ঝুলছে বড় বড় আম। অবাক হচ্ছেন? বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের গাছে গাছে আমের গুটি দেখাচ্ছে, আবার কিছু কিছু জায়গায় ছোট বড় আকৃতিও পেয়েছে আমের। কিন্তু আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় ব্যতিক্রমী কিছু দৃশ্য চোখে পড়ছে। এই যেমন শুরুতে যেমনটা বলছিলাম, শাখায় শাখায় ঝুলছে বড় বড় আম। 12 মাসের এই আম পাওয়া যাচ্ছে বলেই বাজারে কদরও পাচ্ছে কাটিমন। এই জাতের আম প্রতি কেজি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা দরে। বিস্তারিত জানাচ্ছেন সোহান মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে। মৌসুমী আম আসতে এখনো দেরি, তবে ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু বাগানে ঝুলছে 12 মাসি আম। ইউটিউব দেখে অকালের আম চাষে উদ্বুদ্ধ হন গোমস্তাপুর উপজেলার এক কৃষক। পার্শ্ববর্তী উপজেলা নাচলের এলাইপুর এলাকায় লিজ নিয়ে 20 বিঘা জমিতে করেন 12 মাসি আমের বাগান।
ফলনও হয়েছে ভালো। শাখায় শাখায় ঝুলছে অসময়ের আম। হাটবাজার সহ বিক্রি করেন অনলাইনেও। তার মতে জেলার অনেকে করছেন 12 মাসই এই কাটিমন আমের বাগান। স্থানীয় বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা দরে। কাটিং একটা প্রুনিং করার পরে সার পানি দিয়ে স্প্রে করার পরে 2 মাস পরে মুকুল আসে। এবছরে আশা করছি আপনার কি 10-12 লক্ষ টাকা খরচ হবে, 20 থেকে 25 লক্ষ টাকার আম হারভেস্ট করা হবে। কাটিমন আমের বেশিরভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। বাগান থেকেও আম কিনে নিয়ে যান দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত নানা কাজে কর্মসংস্থান হচ্ছে স্থানীয় শ্রমিকদের। এই আমটা মানুষ খেয়ে অনেক সুস্বাদু এবং ভালো মনে করেছে। সেক্ষেত্রে আমরা এই অনলাইনে বিজনেসটা করে আমরা ব্যাপক লাভবান হচ্ছি। আমগুলো আমরা কিনি 300 থেকে 350 টাকা কেজি এবং বিক্রি করি 400 থেকে 450 টাকা কেজি। এখানে আমরা 12 মাস কাজ করি, কাজ করে যে টাকা পাই এতে আমাদের সংসার চলে। অসময়ে আম উৎপাদন বাড়াতে বাগানীদের উদ্বুদ্ধ করছে জেলার কৃষি বিভাগ। দেয়া হচ্ছে নানা ধরনের পরামর্শ। বিভিন্ন প্রকল্প রয়েছে আমাদের, বিশেষ করে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প। এই প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের মাধ্যমে আমরা টপ ওয়ার্কিং বা নতুন বাগান স্থাপন, এই সহায়তাগুলো দিয়ে কিন্তু আমরা নতুন নতুন কাটিমন জাতের বাগান করছি। কৃষকদের কাছে আমাদের পরামর্শ থাকবে, কোনো বাগানে যদি রোগ এবং পোকামাকড়ের আক্রমণ দেখা দেয় তাহলে দ্রুত যাতে আমাদের সাথে যোগাযোগ করে এবং পার্শ্ববর্তী কৃষি কর্মকর্তা যিনি আছেন তাদের সাথে যোগাযোগ করে যাতে ব্যবস্থা নেন, তাহলে এটা সম্প্রসারণটা ভালো হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চাঁপাইনবাবগঞ্জে বর্তমানে 37,604 হেক্টর জমিতে মৌসুমী আমের বাগান রয়েছে। এর বাইরে 1,792 হেক্টর জমিতে রয়েছে 12 মাসি কাটিমন আমের বাগান। সুরাইয়া আক্তার, এখন। সিলেটের বাজারে সবজির সরবরাহ বেড়েছে, তবে সপ্তাহের ব্যবধানে প্রায় সবজির দামই কিছুটা বাড়তি। 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের সোভানী ঘাট কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, সবজির সরবরাহ বাড়ার পরও দাম বাড়তি হওয়ার কারণ কি, এ বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, এই যে আজকে কিন্তু ঈদের পর থেকে যে আমরা দেখছিলাম বাজারে বাড়তি, সেই বাড়তির দিকে কিন্তু আজও আছে এবং বরঞ্চ কিন্তু আজকে আরও বেশি বেড়ে গেছে। আপনি যেমনটি বলছিলেন যে 5 থেকে 20 টাকা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তারও বেশি কিন্তু বেড়েছে। সিলেটের সবজির বাজারগুলোতে আমরা যেমনটি দেখি যে শীতের মৌসুমে অনেক দাম কম থাকে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে দাম কিন্তু বাড়তে থাকে, তেমনটি কিন্তু আজকের ক্ষেত্রে আমরা দেখেছি এবং এটি গত সপ্তাহ থেকে কিন্তু বাড়া শুরু করেছে। তো আপনি যেমনটি জানতে চেয়েছিলেন দাম বাড়ার যে কারণটি, সেটি যদি আমি শুরুতে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু বৃষ্টির পাশাপাশি দেখা যাচ্ছে যে শীতকালীন মৌসুমের যে সবজিগুলো সেগুলো তো নেই, নতুন নতুন সবজি আসছে, সেগুলোর দাম কিন্তু চড়া দামেই বিক্রি হচ্ছে এবং সরবরাহ একটু ভালো থাকলেও দাম কিন্তু কোনোভাবেই কমছে না। সেক্ষেত্রে আজকের সকালের যে বাজার দর আমরা পেয়েছি সেটি যদি আপনাকে জানাতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমেই যদি ঝিঙ্গার কথা বলি, যে ঝিঙ্গা গত সপ্তাহে আমরা দেখেছি 60 থেকে 70 টাকা, আজকে সেটি খুচরা বাজারে 80 টাকা বিক্রি হচ্ছে। বেগুনের দামও বেড়ে গেছে, বেগুনের দামও কিন্তু 10 টাকা বৃদ্ধি পেয়ে আজকে খুচরা পর্যায়ে 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি মূলার দামও প্রায় একই রকম বেড়ে গেছে, 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি শশার কথা বলি, যে শশা আসলে গত সপ্তাহে আমরা দেখেছি 35-40 টাকায় বিক্রি হয়েছে, আজকে কিন্তু সেটি 50 টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দামের কথা যদি বলি, কাকরুল যে সবজিটি রয়েছে সেটি কিন্তু এই মৌসুমের শুরুতেই নতুন সবজি হিসেবে পাওয়া যাচ্ছে, কিন্তু এটির দাম অধিক, এই দাম কিন্তু 140 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ অনেক বেশি দামে কিন্তু বিক্রি হচ্ছে এবং 50 টাকার নিচে কিন্তু কোনো সবজি পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ সবজি কিন্তু 50 টাকার উপরে, দুই একটি সবজি রয়েছে। আমি যদি আলুর কথা বলি, আলু এখনও 30 টাকার বা 25 টাকায় বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে, জাত বেঁধে আকার বেঁধে। এবং যদি আমি টমেটোর কথা বলি, টমেটোর দামও কিন্তু
একই রকম 30 টাকায় বা 25 টাকায় বিক্রি হচ্ছে। আর অন্যান্য যে সবজির কথা আমি যেমনটি বলছিলাম, ঝিঙে থেকে শুরু করে মূলা, বেগুন, বরবটি সহ সবগুলো দামই কিন্তু 60-70, কোনোটা 80 টাকায় বিক্রি হচ্ছে। এবং ঢেঁড়সের কথা যদি বলি, ঢেঁড়স কিন্তু গত সপ্তাহে আমরা যেমনটি দেখেছিলাম যে ঢেঁড়স কিন্তু 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। এবং আজকের বাজারে আমি যেমনটি দেখলাম আমরা যে আজকের বাজারে কিন্তু এটি 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। মুদ্রা কথা যেটি হচ্ছে যে 50 টাকার নিচে কোনো সবজিই নেই, সবগুলো সবজির দাম বেড়ে গেছে। এই ছিল আমার কাছে সিলেটের কাঁচা বাজার থেকে সর্বশেষ। একদিকে জলকেলি আর অন্যদিকে ফুলবিজু। বর্ষবরণকে ঘিরে পাহাড়ে চলছে সাংগ্রাই উৎসবের প্রস্তুতি। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতেই পাহাড়ের মারমা সম্প্রদায় এই সাংগ্রাই উৎসব পালন করে থাকেন। উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানা ধরনের আয়োজন, আর এই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন মারমা তরুণ তরুণীরা। বান্দরবান থেকে রিজবি রাহাদের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। পার্বত্যাঞ্চলের বাসিন্দা মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সাংগ্রাই। নতুন বছরকে স্বাগত জানানোর এই উৎসব আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে। তারই প্রেক্ষিতে মারমা পল্লীগুলো এখন নানা আয়োজনে ব্যস্ত। বিভিন্ন ক্যাং ও বিহারে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। উৎসবকে ঘিরে মারমা তরুণ তরুণীদের মধ্যে বইছে আনন্দের আবহ। সবাই মেয়েরা প্রস্তুতি নিচ্ছে, এখনো প্রস্তুতি চলতেছে, সামনেও আরো প্রস্তুতি চলবে। আমরা শুধু অপেক্ষায় আছি আমাদের সাংগ্রাইটা কখন হবে। আমরা অনেক ফ্রেন্ডরা মিলে ঘুরবো, খাবো, তারপর অনেক আনন্দ করবো। জ্যেষ্ঠ থেকে শুরু করে একেবারে বাচ্চা কাচ্চা পর্যন্ত সবাই মিলে কেনাকাটার যে আনন্দ, সেটা আমরা এখন থেকেই শুরু করে দিয়েছি। সাংগ্রাইকে ঘিরে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। বেচা বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। কতগুলো বেশি চলে আমাদের সাংগ্রাইয়ের জন্য আর কি। আর টুকটাক আমাদের 3 পিসও চলে। বছরে আমাদের আগের তুলনায় বেচা কেনাটা বুম পড়ে গেছে বেশি। উৎসবের 7 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের কথা জানালেন আয়োজক কমিটির সভাপতি। আর উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় পুলিশ। 7 দিনের একটা কর্মসূচি গ্রহণ করেছি। 13 তারিখে র্যালির মাধ্যমে এবং 14 তারিখে বুদ্ধ স্নানের মাধ্যমে আমাদের কর্মসূচিগুলো আমরা পালন করব। 3 স্তরের আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। পাশাপাশি আমাদের মোবাইল পার্টি, পেট্রোল পার্টি এবং ফুড পেট্রোল পার্টি আমাদের এই উৎসবটা যাতে সুন্দরভাবে হয়। আগামী 12 থেকে 18 এপ্রিল জলকেলি, পিঠা তৈরি, বৌদ্ধ মূর্তি স্নান, বয়স্ক পূজা, হাজারো প্রদীপ প্রজ্বলন ও নিজস্ব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করবেন মারমারা। এখন বান্দরবান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত শারমিন শিলা ওরফে ক্রিম আপাকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামানের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে আশুলিয়া থানার ওসি তদন্ত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, শিশু আইনের 70 ধারায় শারমিন শিলার বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে শিশুকে আঘাত, উৎপীড়ন এবং অশালীনভাবে প্রদর্শন করার অভিযোগ করা হয়েছে। এর আগে গেল বুধবার রাতে ক্রিম আপার বিরুদ্ধে আশুলিয়া থানায় শিশু আইনে মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জামান। ময়মনসিংহের গফরগাঁওয়ের বিএনপি নেতা সুজন ও ছাত্রদলের 2 নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তিও করা হয়েছে। এরই মধ্যে বিএনপি নেতা আসাদুজ্জামান সুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার বিএনপি নেতা আসাদুজ্জামান সুজন, ছাত্রদলের সহসভাপতি এম রহমান সফল ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন স্বপনের ওপরে অতর্কিত হামলা চালায় একই এলাকার বহিষ্কৃত বিএনপি নেতা কবির সরকার ও তার সহযোগীরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় তাদের। আহতদের উদ্ধার করে প্রথমে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেলে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে বিএনপি নেতা সুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এবার আন্তর্জাতিক।
চীনা পণ্য আমদানিতে 125% এবং মার্কিন পণ্য আমদানিতে 84% পাল্টাপাল্টি সম্পূরক শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র এবং চীন। বাণিজ্য যুদ্ধের শেষ দেখে নেয়ার ঘোষণাও দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি থাকায় শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজিত হবার শঙ্কা রয়েছে। পাশাপাশি বিশ্বজুড়ে দেখা দিতে পারে মন্দা। আরও জানাচ্ছেন নাফিয়া আরমান মনন। 2 এপ্রিল 2025 যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মুক্তির ডাক দিয়ে এদিন বিশ্বব্যাপী আমদানি পণ্যে সম্পূরক শুল্কের বোঝা চাপিয়ে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে শুল্কের হার ছিল সর্বনিম্ন 10% থেকে শুরু করে সর্বোচ্চ 49% পর্যন্ত, আর চীনের ক্ষেত্রে তা কয়েক ধাপে বাড়িয়ে নির্ধারণ করা হয় 125%। লক্ষ্য ছিল অন্যায্য বাণিজ্যের অনুশীলন বন্ধ করা, দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা। ট্রাম্পের ওই ঘোষণার এক সপ্তাহ যেতে না যেতেই পুঁজিবাজার থেকে হারিয়েছে $10 ট্রিলিয়ন বেশি অর্থ, যা বৈশ্বিক জিডিপির 10% বা 150টি দেশের সম্মিলিত জিডিপির চেয়েও বেশি। এতে বাধ্য হয়েই সম্পূরক শুল্কারোপ আগামী 3 মাসের জন্য পেছান ডোনাল্ড ট্রাম্প। যদিও এখনও বলবৎ রয়েছে চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের 125% আমদানি শুল্ক। বিপরীতে মার্কিন পণ্যে 84% পাল্টা শুল্ক বসিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ওয়াশিংটনের শুল্কারোপকে ভয় পায় না বেজিং। মানা হবে না যুক্তরাষ্ট্রের হুমকি ও ব্ল্যাকমেইল। এর শেষ দেখে নেয়ার জন্য প্রস্তুত শি জিনপিং সরকার। শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হবে বলেও মন্তব্য করা হয়। 施压、威胁和讹诈不是同中方打交道的正确方式。美方如果真的想谈，就应该拿出平等、尊重。গেল বছর দুদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল $58,500 কোটি, যার মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি $29,500 কোটি। আর এই অর্থ দেশটির অর্থনীতির 1%। তাই পাল্টাপাল্টি শুল্ক কার্যকরের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদেই যুক্তরাষ্ট্রের শুল্ক এড়ানোর রাস্তা খুঁজে বের করে চীন। এ সময় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোয় কারখানা স্থাপন করে চীনা প্রতিষ্ঠানগুলো। ফলে শুল্ক বাধা উপেক্ষা করেই মার্কিন মূল্যকে পৌঁছেছে চীনের ফিনিশড প্রোডাক্ট। এছাড়াও গেল 8 বছরে বাণিজ্য বিকেন্দ্রীকরণের কারণে যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি নির্ভরশীল নয় চীন। ট্রাম্পের প্রত্যাবর্তনে বিকল্প বাণিজ্য অংশীদার হিসেবে চীনের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছে ইইউ। Everybody, including China and the EU, are looking for new partners or looking for strengthening relationships with partners besides the US, since the US is becoming a more hostile trade partner. And of course, since China and the EU are two of the main biggest economies in the world, they look to each other for increasing their economic links. চীনে যুক্তরাষ্ট্রের শীর্ষ রপ্তানি পণ্যের তালিকায় রয়েছে সয়াবিন, এয়ারক্রাফট অ্যান্ড ইঞ্জিন, আইসি, ফার্মাসিউটিক্যালস ও পেট্রোলিয়াম। বিপরীতে যুক্তরাষ্ট্র আমদানি করে চীনের ইলেকট্রিক পণ্য, ব্যাটারি, খেলনা ও টেলিকম যন্ত্রাংশ। পাল্টাপাল্টি শুল্কারোপের কারণে পণ্যগুলোর মূল্য 5 থেকে 6 গুণ বৃদ্ধির শঙ্কা রয়েছে। তবে ঘুড়ির নাটাই এখনও চীনের হাতে, কারণ দেশটি কপার ও লিথিয়ামের মতো দুর্লভ খনিজের প্রাচুর্যে ভরপুর। ইতোমধ্যে সামরিক বাহিনীর থার্মাল ইমেজিং ও রাডার তৈরিতে অন্যতম প্রয়োজনীয় খনিজ জার্মেনিয়াম ও গ্যালিনিয়াম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে শি জিনপিং সরকার। তবে পাল্টা চাপ প্রয়োগের জন্য চীনে অত্যাধুনিক মাইক্রোচিপ রপ্তানি বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। তাই কৃত্রিম বুদ্ধিমত্তায় চ্যাটজিপিটি কিংবা জেমিনিকে টেক্কা দিতে বেগ পোহাতে হচ্ছে বেইজিংয়ের প্রতিষ্ঠানগুলোকে। এবার আসা যাক 2 সুপার পাওয়ারের শুল্ক যুদ্ধে বিশ্ব বাণিজ্যে প্রভাবের বিষয়ে। বৈশ্বিক অর্থনীতির 43% এই 2 দেশের ওপর নির্ভরশীল। তাই পুরোদমে বাণিজ্য যুদ্ধ শুরু হলে কমবে বৈশ্বিক প্রবৃদ্ধি, এমনকি কয়েক দশক পর ফিরতে পারে অর্থনৈতিক মন্দাও। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্র চীন মধ্যকার শুল্ক যুদ্ধে আরও গভীর হচ্ছে 2 দেশের দীর্ঘদিনের বাণিজ্য সংঘাত। তবে ক্ষতি যতই হোক যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করতে চায় না চীন, আর এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তার কারণ হচ্ছে অর্থনৈতিক সুবিধা আদায়ের চেষ্টায় বাণিজ্য অংশীদারিদের চাপে ফেলে ট্রাম্প যে বিপজ্জনক খেলায় মেতেছেন, তাতে যুক্তরাষ্ট্রেরই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মত অর্থনীতিবিদদের। বাণিজ্য বৈরিতায় অন্য দেশ হয়ে চীনা পণ্যই যুক্তরাষ্ট্রে পুনর্রপ্তানির হওয়ার সম্ভাবনাও দেখছেন অনেক বিশ্লেষক। তৌহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বৈশ্বিক অর্থনীতি থেকে শুরু করে ভূ রাজনীতি, 2 ময়দানেই যুক্তরাষ্ট্র চীন মধ্যকার আধিপত্য লড়াই বহু পুরনো।
ওয়াশিংটনকে টপকে বিশ্ব মোড়ল হওয়ার খায়েশ যেমন বেজিংয়ের রয়েছে, তেমনি চীনকে পিছিয়ে রাখতে মরিয়া যুক্তরাষ্ট্রও। এভাবেই যুগ যুগ ধরে চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবেই পরিচিত চীন যুক্তরাষ্ট্র। চিরপ্রতিদ্বন্দ্বিতার মধ্যে 2024 সালে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে পণ্য বাণিজ্য হয়েছে 58,500 কোটি মার্কিন ডলার মূল্যের, যেখানে চীনের তুলনায় অনেক বেশি পরিমাণে পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র। তবে আগের বছরের তুলনায় দুদেশের বাণিজ্য ঘাটতি 29,500 কোটি ডলার। এমন পরিস্থিতির মধ্যে 2025 সালে এসে বিশ্বের সবচেয়ে শক্তিধর অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র চীনের মধ্যে শুল্ক যুদ্ধ পৌঁছেছে চরমে, যেখানে কেউ কাউকেই ছাড় দিতে নারাজ। কয়েক গুণ বাড়িয়ে পাল্টাপাল্টি শুল্ক কার্যকর করেছে উভয় পক্ষই। এর মধ্যে চীনকে বাদ দিয়ে বাকি দেশগুলোর উপর আরোপ করা সম্পূরক শুল্ক 90 দিনের মার্কিন স্থগিতাদেশে ওয়াশিংটন বেইজিংয়ের মধ্যকার বাণিজ্য যুদ্ধ উত্তেজনার পারদ তুঙ্গে। চীনা নেতা শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই শুল্কযুদ্ধ নতুন নয়। প্রথমবার ক্ষমতায় আসার পর 2018 সালে চীন থেকে আমদানি করা সৌর প্যানেলের উপর 30% শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ধাপে ধাপে চীনা পণ্য আমদানিতে 125% শুল্ক কার্যকর করলেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র এভাবে বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাওয়ার উপর জোর দিলে এর শেষ দেখার হুঁশিয়ারি চীনের। তা শুধু নিজেদের স্বার্থেই নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য নীতি এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা রক্ষায় ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য লড়াই থেকে পিছু হটতে চায় না বলে দাবি বেইজিংয়ের। 我们绝不会坐视中国人民的正当权益被剥夺，绝不会坐视国际经贸规则和多边贸易体制被破坏。如果美方执意打关税战、贸易战，中方必将奉陪到底。শি জিনপিংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য সংঘাত আরও গভীর হচ্ছে। এই অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না চীন, কারণ বেইজিং বিশ্বাস করে ছাড়কে দুর্বলতা হিসেবে দেখেন ট্রাম্প। তাই নতি স্বীকার করা মানে নিজেদের জন্য বিপদ ডেকে আনা। অন্যদিকে ট্রাম্পের এই শুল্ক যুদ্ধকে অত্যন্ত বিপজ্জনক খেলা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা, যার কারণে অর্থনৈতিক ও ডলার আধিপত্যে যুক্তরাষ্ট্রের পতনের শঙ্কা বাড়ছে। I think as a result, he's playing a very dangerous game, and as you can see, it's a political theater in the sense that he's trying to dramatize to exert extreme pressure, and so that he can get. চীন থেকে যুক্তরাষ্ট্রে 2016 সালে মোট আমদানির পরিমাণ 21% হলেও দীর্ঘ বাণিজ্য বৈরিতায় 2024 সালে তা কমে নেমে আসে 13%। বর্তমানে শুল্কযুদ্ধ চরম পর্যায়ে পৌঁছানোয় ওয়াশিংটন আমদানি আরও কমিয়ে দিলে বেইজিং ক্ষতিগ্রস্ত হবে বলেও শঙ্কা অনেক বিশ্লেষকের। তাই অন্যান্য বাজার দিয়ে চীন এই ঘাটতি মেটানোর চেষ্টা করবে বলেও ধারণা করা হচ্ছে। এমনকি অন্য দেশ হয়ে চীনা পণ্যই যুক্তরাষ্ট্রে পুনঃরপ্তানির সম্ভাবনাও প্রকট বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হ্যাডসন নদীতে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 শিশুসহ 6 জন নিহত হয়েছে। এর মধ্যে 5 যাত্রী একই পরিবারের। স্পেন থেকে যুক্তরাষ্ট্রে ঘুরতে এসেছিলেন তারা, বাকি একজন পাইলট। নিউ ইয়র্ক পুলিশ জানায় হেলিকপ্টারটি নিউ জার্সির দিকে যাচ্ছিল। জর্জ ওয়াশিংটন ব্রিজ পার হওয়ার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই ঘটে দুর্ঘটনা। খবর পেয়ে দ্রুতই উদ্ধার কর্মীরা সেখানে যান। তবে ঘটনাস্থলেই 4 জন নিহত হয়েছে বলে জানায় নিউ ইয়র্ক পুলিশ, আর বাকি 2 জন হাসপাতালে আনার পর মারা যান। নিহতের পরিবারের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় দেশটির ফেডারেল এভিয়েশন। এবার খেলার প্রসঙ্গ। ডিপিএলে ফিক্সিংয়ের গুঞ্জন উঠায় এবার খেপলেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ইমরুল কায়েস। তিনি বললেন, যারা এসবের সঙ্গে জড়িত তাদের উচিত ক্রিকেট ছেড়ে দিয়ে অন্য কোনো পেশায় চলে যাওয়া, আর এসব কাণ্ড দেশের ক্রিকেটকে ধ্বংস করছে বলেও মনে করছেন তিনি। ওয়াসিউল হক পান্থ জানাবেন বাকিটা। এটা হওয়া উচিত না। বাংলাদেশ ক্রিকেটে যেটা হচ্ছে বা যেটা করেছে, এটা আমার কাছে মনে হয় সম্পূর্ণ একটা অনৈতিক কাজ করেছে। কারণ একটা দেশের ক্রিকেটকে আপনি বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন। বৃদ্ধাঙ্গুলই বটে, নতুবা হোম অফ ক্রিকেটে বোর্ড কর্তাদের নাকের ডগায় বসে অমন কাণ্ড ঘটানোর সাহস কি করে পান ক্রিকেটাররা? নিলেন না, এখনো নিচ্ছেন না। গেল বুধবার গুলশান ক্রিকেট ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচের পর সবার নাকেই লাগে ফিক্সিংয়ের দুর্গন্ধ। তারকা ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই তোলেন ছি ছি রব।
এবারে আউট হয়ে যাবে। ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনা দেশের ক্রিকেটকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। দেয়ার আর ভেরি বিগিনিং তাদের কেরিয়ার, এবং এই স্টেজে যদি একটা ছেলে যদি এই ধরনের কাজ করে, আমার কাছে মনে হয় না যে ওই ছেলের দ্বারা বাংলাদেশ ক্রিকেট মানে বিলং করবে বা বাংলাদেশ ক্রিকেট অনেক দূর যাবে। তো এরকম মেন্টালিটি থাকলে আমার মনে হয় ক্রিকেট না খেলে অন্য মানে পেশা বেছে নেওয়া ভালো, তাহলে দেশের ক্রিকেটের জন্য ভালো হবে, ওর নিজের জন্য ভালো হবে। ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে প্রতিবারই টালবাহানা করে ক্লাবগুলো, যেটি ফিক্সিংয়ের অনুঘটক হতে পারে বলে মনে করেন এই বাঁহাতি ব্যাটার। দিন শেষে তো আপনাকে ম্যাটার করে টাকা। আপনি যদি খেলে টাকা না পান, আপনার ফ্যামিলি চালাতে হবে। ফ্যামিলি না চালালে আপনি কি করবেন? আপনার ডিফারেন্ট পেশা বেছে নিতে হবে, বা এই পেশার ভিতরে কীভাবে অনৈতিক কাজ করা যায় সেটাই করতে হবে, কিভাবে অল্প টাইমে শর্ট মানি মেক করা যায় সেটাই করতে হবে। তো এগুলোই হচ্ছে আসলে আলটিমেটলি। নিয়মিত এমন ঘটনা ঘটতে থাকলে কর্পোরেট দলগুলো মুখ ফিরিয়ে নিবে বলে মত ইমরুল কায়েসের। মনক্ষুণ্ণ হয়েছে কালকের ম্যাচ দেখে, আমরা সবাই দেখতেছিলাম খেলাটা, কারণ ওই খেলাটার উপরে কিন্তু আমাদের অগ্রণী ব্যাংকের রেজাল্ট ডিপেন্ড করছিল কি হবে। অগ্রণী ব্যাংক টিমটা কিন্তু ফার্স্টে হচ্ছিল না, এটাকে আমরা অনেক কষ্ট করে চেয়ারম্যানকে রাজি করাই টিমটাকে এবছর করেছি। এখন যদি এই টিমটার সাথে এইভাবে হয় যে আমরা পয়েন্ট ভালো থেকেও আমরা কোয়ালিফাই করতে পারতেছি না বিকজ অফ এই নোংরামির কারণে, তো এগুলো যদি হয় তাহলে আসলে ওই টিমগুলো তো আপনার তাদের মানে হোপের জায়গাটা নষ্ট হয়ে যাবে। ফিক্সিংয়ের গুঞ্জন ওঠার পর গুলশান ও শাহিনপুকুরের ম্যাচটি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে বিসিবি। সেটির ফলাফলের দিকে তাকিয়ে সবাই। পদক্ষেপ যদি না নেয় এই ধরনের অপরাধ হতেই থাকবে বাংলাদেশ ক্রিকেটে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে ঢাকা রাইজিং স্টার ফুটবল টুর্নামেন্ট। রাজধানীতে এই টুর্নামেন্টে খেলবে 8টি ইংরেজি মাধ্যম স্কুল, যাতে অনূর্ধ্ব 12 এবং 14 বছরের 250 জন খুদে ফুটবলার অংশ নেবেন। বাফুফের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতে এই আসরে স্কুলের সংখ্যা আরও বাড়ানো হবে। বাকিটা জানাচ্ছেন তাসওয়ার নাফি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু নতুন আয়োজনের দেখা মিলছে। এবার বয়সভিত্তিক ফুটবলেও আসছে নতুনত্ব। অনূর্ধ্ব 12 ও 14 বছরের ছেলে ও মেয়েদের নিয়ে আয়োজন হবে ঢাকার রাইজিং স্টার ফুটবল টুর্নামেন্ট, যাতে অংশ নেবে রাজধানীর 8টি ইংরেজি মাধ্যম স্কুল। সে উপলক্ষে বৃহস্পতিবার বাফুফে ভবনে আয়োজন করা হয় মিট দ্য প্রেস অনুষ্ঠানের। সেখানে আয়োজক কমিটি তুলে ধরে তাদের পরিকল্পনা। তবে দেশের অতীত ইতিহাসে ইংরেজি মাধ্যম স্কুল কিংবা সচ্ছল পরিবার থেকে ফুটবলার উঠে আসার নজির কম। তাই প্রশ্ন ছিল এই আয়োজনের মূল লক্ষ্যটা আসলে কি। ইংলিশ বেস স্কুল থেকে আসলে খুব একটা প্লেয়ার্সরা ফুটবল এজ এ প্রফেশন ওরা অ্যাকসেপ্ট করে না, হুইচ ইজ এ রিয়ালিটি, কোনো সন্দেহ নাই। বাট হ্যাভিং সেড দ্যাট, উইথ অল ডিউ রেসপেক্ট এগেইন, আমরা বিএফএফ থেকে যে আয়োজনগুলি করি, আমরা কি করছি শুধু ন্যাশনাল টিম প্লেয়ার করার জন্য? তা না, কিন্তু ফুটবল ফেডারেশন ইজ নট অনলি ফর ন্যাশনাল টিম। ফুটবল ফেডারেশন ইজ ফুটবল। যেমন উনি বললেন ওনার 12টা স্কুল চেয়েছে, 4টা স্কুল ওনারা আসতে পারে নাই, তাদের টিম নাই। এটা তো খুব স্যাড একটা জিনিস যে স্কুলে বাচ্চাদের টিম নাই। এটা কেন হয়েছে? এই মাইন্ডসেটের জন্য হয়েছে যে স্কুল থেকে কোনোদিন ন্যাশনাল টিম প্লেয়ার আসবে না। সো উই ওয়ান্ট টু চেঞ্জ দ্যাট। তবে মূল আয়োজকের দাবি শুধু জাতীয় দল কেন্দ্রিক চিন্তা না করে ভবিষ্যৎ প্রজন্মকে বিভিন্ন ডিভাইসের প্রতি আসক্ত থেকে বের করে নিয়ে আসাও ঢাকার রাইজিং স্টারের মূল লক্ষ্য। The most important thing is they must love sports. They must love outdoors. ওরা বাসায় ভিডিও গেম না খেলে they will choose যে রাস্তায় গিয়ে ক্রিকেট খেলবে, রাস্তায় গিয়ে ফুটবল খেলবে। প্রথমে আমাদের এই জিনিসটা নিয়ে কাজ করতে হবে। এখান থেকে যদি 1 জন 2 জন 4 জন 10 জন বার হয়ে আসে, there is nothing like it. ওটা একটা বেনিফিট। শুক্রবার রাজধানীর ফর্টিস গ্রাউন্ডে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রতি শুক্র ও শনিবার হবে খেলা, যার পর্দা নামবে আগামী মাসের 9 তারিখ। অনুরোধ করছি আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তাসওয়ার নাফি, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। স্টারলিংকের সংযোগ ফি হতে পারে ব্যয়বহুল, মাসে গুনতে হবে 12 থেকে 17,000 টাকা। খরচ কমানোর পরামর্শ। গ্লোবালি তাদের প্রাইস অনেক হাই, সেইটা বাংলাদেশের জন্য প্রাইস মডেল হলে বাংলাদেশের জন্য এটা অ্যাফোর্ডেবল হবে না। চট্টগ্রামের মিরসরাই শিল্পাঞ্চলে দক্ষ শ্রমিকের অভাব, কারখানার পানি সংকট, আমলাতান্ত্রিক জটিলতা বড় চ্যালেঞ্জ। To make it easier for entrepreneurs to develop their business. ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি যে ব্যাপারগুলো আছে সেগুলোর ব্যাপারে সর্বাত্মক আমরা একটা সাপোর্ট চাই গভর্নমেন্টের কাছ থেকে।
বর্ষবরণে বান্দরবানের পাহাড়ে সাংগ্রাই উৎসবের প্রস্তুতি, বিহারে পরিচ্ছন্নতার কাজ চলছে, শেষ মুহূর্তের কেনাকাটা। এবং যুক্তরাষ্ট্র চীন শুল্ক যুদ্ধে গভীর হচ্ছে বাণিজ্য সংঘাত, কঠোর অবস্থানে বেইজিং, ক্ষতিগ্রস্ত হবে ওয়াশিংটন, মত বিশ্লেষকদের। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।